ইশরাককে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে ব্লকেট, সারা দেশে আন্দোলনের হুমকি, আইনি জটিলতাকে দুষছেন উপদেষ্টা। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। দেশ ক্রমেই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলছে বিএনপি, সংসদের মাধ্যমে করিডোর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। সিপিবির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো ঐকমত্য কমিশনের প্রথম পর্বের আলোচনা, দ্রুতই জাতির সামনে তুলে ধরা হবে ফলাফল। লুটপাটের 1.5 লাখ কোটি টাকার সম্পদ জব্দ, জানালেন প্রেস সচিব। ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যবহার হবে, জানালেন গভর্নর। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে, সুনির্দিষ্ট হত্যা চেষ্টা মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি হামলায় কাঁপছে গাজা, খান ইউনুসকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে উচ্ছেদ নোটিশ, উপত্যকা নিয়ন্ত্রণের পরিকল্পনা নির্ধারণ এবং 24 ম্যাচ পরে 200 রানের কোটা পেরোলো বাংলাদেশ। তানজিদ তামিমের অর্ধশতকে আরব আমিরাতকে টার্গেট দিল 206 রানে। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি করেন ইশরাকের সমর্থকরা। বিকেলে সংবাদ সম্মেলনে দাবি আদায়ের আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। এদিকে ব্লকেট কর্মসূচিতে আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়, চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দক্ষিণে নগর ভবনের সামনে বিএনপি নেতাকর্মীদের লাগাতার বিক্ষোভে উত্তাল গুলিস্তান এলাকা। গেল 4 দিনের মতো সোমবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে নগর ভবন থেকে গুলিস্তান, গোলাপশাহ মাজার, বঙ্গ মার্কেট সড়কে ব্লকেট দেয় তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে বাড়তে থাকে জমায়েত। পরে আন্দোলনকারীরা নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের মূল ফটকের সামনে হয় কনসার্ট। অংশ আমরা ইশরাকের জন্য আসি, আনন্দ করছি, ফুর্তি করছি। ইশরাকের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীরা জানান, তাকে মেয়রের চেয়ারে বসালেই আন্দোলন স্থগিত করবেন তারা। ইলেকশন কমিশন গেজেট জারি করেছে এবং গেজেট জারির পরে এই যে শপথ নিয়ে টালবাহানা এই সরকারের, তাই আজ জনগণ নেমে এসেছে এই শপথের দাবিতে। ঢাকা মহানগর দক্ষিণের যে সাধারণ জনগণ আছে, ঢাকাবাসী আছে, তারা তাদের সেবার জন্য আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা অবিলম্বে দাবি করে যে মেয়র ইশরাককে আদালতের রায় যেটা সেটা কার্যকর করা হোক। এখনো কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের শপথ পড়াবার দাবিতে আমরা এখানে আছি। বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা দেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগর ভবনের সামনে হবে অবস্থান কর্মসূচি। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন। এদিকে বিএনপির ব্লকেরে যানজটে অচল হয়ে পড়ে আশেপাশের সড়ক, এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সাধারণ পাবলিকের যে যাতায়াতের যে রুটগুলো সেগুলো যদি তারা ব্লক না করে সেক্ষেত্রে জনসাধারণের জন্য ভালো হবে। ভোগান্তি এড়াতে দ্রুত এই সমস্যার সমাধান চান নগরবাসী। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। অনতিবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না দিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না, তারা ন্যায় বিচারের নামে তামাশা করছেন। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলমান আন্দোলন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। আর দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন ইশরাক হোসেনও। সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে
তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। ইউসুফ ভুঁইয়ার রিপোর্টে বিস্তারিত। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না দিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার সিলেটে বিভাগীয় বিএনপির এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, ইশরাককে আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না। তারা ন্যায় বিচারের নামে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলমান আন্দোলন নিয়ে সোমবার বিকেলে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চলছে। এর আগে সোমবার সকালে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আগামী বাজেট প্রণয়নে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব দেখছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে বহুপাক্ষিক অংশীজনের বৈঠকে এমনটাই জানান তিনি। আর অনিশ্চয়তার মধ্যে কোনো অর্থনীতি এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এম এ আজিমের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে বহুপাক্ষিক অংশীজনদের নিয়ে সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, রাজনৈতিক ও এনজিও প্রতিনিধিরা। মূল প্রবন্ধে আসছে বাজেটের 3টি সমস্যা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেট প্রণয়নে স্বচ্ছতা ও সমন্বয়ের ঘাটতির কথা জানিয়ে তিনি বলেন, এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হচ্ছে না। বিভিন্ন বর্গের মানুষের সাথেও আলোচনা সেভাবে আমরা দেখিনি। আমি বলতে পারবো না বিদেশিদের সাথে কি আলোচনা হয়েছে এটাকে কেন্দ্র করে। 2 নম্বর হলো, আমরা দেখলাম না যেটুকু ওনারা করছেন তার ভিতরে সমন্বয়ের অভাব, এবং ওনারা এক একজন সাইলোর মতো কাজ করেন সরকারের ভিতরে। ওনাদের ভিতরে হারমোনাইজেশন আমাদের আমরা অনেক কম দেখছি। আর তৃতীয়ত, যেটুকু করেন তার স্বচ্ছতা নাই। বাজেটের সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দের 70%ই ভুক্তভোগীরা পায় না বলে দাবি করেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন খাত নিয়ে নতুন করে ভাবনার তাগিদও দেন তারা। সকলের জন্যই যাতে এমপ্লয়াবিলিটি তৈরি হয় তার জন্য বাজেটে আমরা কি আছে সেই বরাদ্দগুলো দেখতে চাই, এই যুগোপযোগিতাটা দেখতে চাই। একটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা যেই বাজেটে বলা হচ্ছে ইজ এ বাজেট অফ স্টেবিলাইজেশন। যখন স্টেবিলাইজেশনের কথা বলা হয় তার মানে এখানে গ্রোথকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে বাজেট প্রণয়ন হলে তা প্রত্যাশা পূরণ করবে না। দেশ ক্রমশই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করেন তিনি। যদি পুরনো সেই ইকোনমিক মডেলের উপরে কন্টিনিউশনে বাজেট কন্টিনিউ করে তাহলে তো সেটা আমাদের যেই পরিবর্তনের যা আমাদের আকাঙ্ক্ষা জনগণের সেটা তো হচ্ছে না। এভাবে এখন সরকার আছে, এখানে জনগণ আছে, যে মাঝখানে ব্রিজ যেটা থাকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেটা নাই। কিন্তু অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকারের ভূমিকায় থাকলেও মূল দায়িত্ব উপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সিপিবির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো ঐকমত্য কমিশনের প্রথম পর্বের আলোচনা। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই পর্বের আলোচনার ফলাফল জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে। সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে আজ। সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনার ফলাফল শীঘ্রই জনসমক্ষে তুলে ধরা হবে। আর যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে তা দ্বিতীয় পর্বে আলোচনা করে জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হবে বলেও জানান তিনি। আমরা আলোচনায় যতদূর অগ্রগতি অর্জন করেছি সেটা পরে খুব শিগগিরই যতদূর সম্ভব দ্রুততার সঙ্গে আমরা সকলকে অবহিত করব। গত 2 মাসের এই আলোচনায় আমরা অনেক বিষয়েই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়েছি। এই নিয়ে আমরা সর্বশেষ সর্বমোট 33টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সব ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ, সেটি প্রতিষ্ঠা করতে হবে। এ সময় প্রশাসনিক কারসাজি বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আহ্বানও জানান তিনি। আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করা। তার জন্য যা যা সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার। প্রশাসনিক কারসাজি থাকবেই না। কি করা যায়? ভয়ের রাজত্ব থাকবে না। ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমঅধিকার নিশ্চিত হবে। সেই আলোচনাগুলোর জন্য কি কি করা দরকার সেইটা আলোচনায় আনেন। পরে জনগণের মাঝে রাজনৈতিক সংস্কৃতি উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রেখে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা কমাতে বলেছি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দুর্নীতিবাজ ও লুটপাটে জড়িতদের থেকে উদ্ধার অর্থ ও সম্পদ জনকল্যাণে ব্যবহার করবে সরকার। এজন্য একটি তহবিল করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আইনের আলোকেই সবকিছু করা হবে জানিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে 4-5 বছর সময় লাগতে পারে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। পাচার টাকা পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সরকার। সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় বসে এই বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং। এটা হলো সেকেন্ডটা। প্রথমটা হলো অ্যাটাচমেন্ট, আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। 1 বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব বলেও আশা জানান গভর্নর। বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। পাচার ও লুটপাট হওয়া অর্থ ও সম্পদ উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত ও জনকল্যাণে ব্যবহারের পরিকল্পনাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। এজন্য তহবিল গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সবকিছু আইন মেনেই হবে, প্রয়োজনে আইন সংশোধন করা হবে। টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলেই দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। মোবাইল ব্যাংকিং সেবাদাতা নগদের জালিয়াতি তুলে ধরে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন 650 কোটি টাকার ইমানি তৈরি করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 1100 কোটি টাকার ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে 43 জনকে আসামি করা হয়। এদিকে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন ও LGEDর প্রধান প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্ট থাকছে। পতিত আওয়ামী লীগ সরকার আমল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন অ্যাসালম গ্রুপ। অভিযোগ রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করার। বিএফআইও থেকে পাওয়া দুদকের তথ্য বলছে অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে অ্যাসালম গ্রুপ। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালজালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকা কাস্টম কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন এবং সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান সহ 3 জনের দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়েছে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন ফারিয়া। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন তিনি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুইয়ার রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম আদালতে তোলা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, নুসরাত ফারিয়া আন্দোলনের সময় বিদেশে ছিলেন। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এদিকে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বানও জানান উপদেষ্টা। পাশাপাশি অযৌক্তিক দাবিতে কেউ রাস্তায় নামলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার একটি মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঈদুল আজহায় কুরবানির পশু রাস্তায় নামানো যাবে না। বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। আপনারা জানেন যে গরুর হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলাটা অতভাবে থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি। 1 নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু দিয়ে নামাবে, এটা রাস্তায় নামাইতে পারবে, তাদের ভিতরে নিয়ে যেতে হবে। মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়েও কথা বলেন উপদেষ্টা। অনেকবার বলছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি, শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। ঈদের আগে ও পরে 3 দিন বাল্ক চলাচল বন্ধ থাকবে, এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।
মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।